তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা একটু, যেহেতু গত ক্লাসটা আমাদের নষ্ট হয়ে গেছে, তো আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে কি বলে, আহ, আমরা একটু জাস্ট এটা একটু সামারিটা একটু ক্লিয়ার করে নিই আর কি, ঠিক আছে? যেন দরকার হলে পড়তে পারি, বুঝতে পারি আর কি। আমরা বলেছিলাম যে পরীক্ষায় এই সামারি বা প্রিসাইজ বা প্রিসিজ যেটা, প্রিসিজ যেটাই বলি, আমি এটাকে প্রিসাইজ বলতে অভ্যস্ত, সাধারণত ভুল হয় উচ্চারণটা, যদিও আমি আগেই বলে দিচ্ছি। তো সামারি বা প্রিসাইজ যেটাই আসুক এক্সাম হলে, আমাদের প্রথম যে কনফিউশনটা থাকে হেডলাইন লাগবে কিনা। আমরা বলেছিলাম যে প্রিসাইজ থাকলে হেডলাইনটা হচ্ছে গিয়ে কি ম্যান্ডাটরি, প্রশ্নে বলা থাকুক কিংবা না থাকুক। ধরেন আপনাকে বললো যে রাইট এ প্রিসাইজ অফ দ্য আর্টিকেল, প্রিসাইজ লিখবেন, টাইটেল দিয়ে দিবেন। আর যদি বলে যে রাইট এ প্রিসাইজ অফ দ্য আর্টিকেল গিভেন এন্ড গিভ এ টাইটেল, তাহলে তো দিবেন, মানে প্রিসাইসে এটা ম্যান্ডাটরি। আর সামারিতে যদি বলে রাইট এ সামারি, তাহলে টাইটেল দিবেন না। যদি প্রশ্নে শুধুমাত্র বলা হয় যে টাইটেলটা চাচ্ছে যে রাইট এ সামারি এন্ড গিভ এ টাইটেল, তাহলে টাইটেল দিবেন। তাহলে সামারি এবং প্রেজের ক্ষেত্রে টাইটেল বিষয়টা ক্লিয়ার সবার কাছে, একটু বলেন প্লিজ। Yes, sir. আচ্ছা, একটা বিষয় ক্লিয়ার। সেকেন্ড থিং কি ছিল, যে সামারিতে আমরা কখনোই কি করব না, কোনো কনক্লুশন ড্র করব না। দ্যাট মিনস সামারি ইজ জাস্ট দ্য সামারাইজড ভার্সন অফ দ্য আর্টিকেল। কিন্তু প্রিসাইজ লেখার সময় আমরা একটা কনক্লুসিভ স্টেটমেন্ট দিব, অর্থাৎ উই উইল গিভ এ কনক্লুশন যে দিস ইজ অল অ্যাবাউট ব্লা ব্লা ব্লা, কিছু লিখবো, ঠিক আছে? আরেকটা কথা আমরা কি বলেছিলাম, যে ইউজুয়ালি সামারি কি করে, প্রেজেন্টস দ্য মেইন ইনফরমেশন, কোর ইনফরমেশন অফ এ গিভেন প্যাসেজ। যে কোনো একটা প্যাসেজের কোর ইনফরমেশনটাকে তুলে ধরা, যে এই তথ্যগুলো আছে, এটাকেই প্রেজেন্ট করা, ঠিক আছে? আর প্রিসাইজ কে বলা হয় এটা হচ্ছে পুরো প্যাসেজের একটা মিনিয়েচার ফর্ম, মানে পুরো প্যাসেজটার একটা মিনি ফর্ম থাকবে হচ্ছে এখানে। তো এই পয়েন্টটা আমাদের অনেকের জন্য কিছুটা কনফিউজিং, যে আসলে ভাই এটা দিয়ে কি বুঝাইলেন, আমরা বুঝি না। এই না, জন্য ক্লাস শেষ হচ্ছে না। বুঝি নাই। কেউ কিছু কিন্তু বললেন? ঠিক হবে, আশা করি ঠিক হবে। কেউ কিছু বললেন কি আমাকে? আচ্ছা, কেউ কিছু বলে নাই, সমস্যা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে সামারি এবং প্রিসাইসের মধ্যে পার্থক্যটা কি, ঠিক আছে? এখন দেখেন একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এরকম যে আহ, এই সামারি বা প্রিসাইসের একটা শেখার একটা মজার জায়গা হচ্ছে ডিরেক্ট প্র্যাকটিস করা। তো সামারি এবং প্রিসাইসে আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন সামারিতে কি আপনার ডাটা অ্যারেঞ্জমেন্টটা সিনক্রোনাইজ করবেন কিনা, প্রিসাইসে করতে হয় না, অনেক কিছু লেখা আছে, ঠিক আছে? তো আমরা মূলত এই তিনটা আমরা তিনটা হিসেবে নিব, এবং নিয়ে তিনটা জিনিস সম্পর্কে মেইনলি হচ্ছে আমাদের লেখার মধ্যে আমরা রাখবো, ঠিক আছে? এর জন্য আমরা কি করবো, প্রথমেই আমরা একটা আর্টিকেল কপি করে নিয়ে আসবো। যে কোনো একটা র্যান্ডম একটা আর্টিকেল আমরা চয়েস করবো, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদের দেখাই। উদাহরণস্বরূপ আমি গতকালের মতোই, ধরেন আমি ডেইলি স্টারে যাচ্ছি, ঠিক আছে? ডেইলি স্টারে গিয়ে কোন একটা টপিকের উপরে ভিত্তি করে আমি হচ্ছে একটা আর্টিকেল বের করি, হ্যাঁ। যেমন ধরেন আমি অপিনিয়ন পেজে যাচ্ছি, ঠিক আছে? অপিনিয়ন, ভাইরে ভাই, যার গলা যে কাটেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হইলো এই যে আপনারা অডিও অন করে কথা বলেন কেন? এই এত পোলাপাইনের অডিও অন কেন, আপনাদের কোনো কমন সেন্স নাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনাদের অডিও অন করে কেন ভাই? এই সামিউল ইসলাম, ফাহিম, অর্ণব দেবনাথ, অভি, ইফতেকার আলম, অডিও অন করে কেন আপনাদের? হ্যাঁ, হোয়াট ইজ দিস? হ্যাঁ, আমি কিন্তু খুব খারাপ মানুষ, ঠিক আছে? আমি কিন্তু ভালো করে কথা বলি না, আমার খুব পচা মানুষ আমি একটা। ওকে, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা আর্টিকেল কপি করে নিয়ে আসি, একটু বসো, 2 মিনিট সময় দেন আমাকে। আমরা ধরেন যে এই আর্টিকেলগুলো অনেক বড় বড় হয় অপিনিয়নে, আসলে আমরা ধরেন এইটুকুই মনে করে যে নিলাম, ঠিক আছে? আম, আহ, নিলাম, আরেকটা প্যারাও নিলাম, জান, সমস্যা নেই, ঠিক আছে?
তো আমি এটার হেডলাইনটা দয়া করে কপি করব না, আমরা আমাদের মতো করে একটা কপি মানে হেডলাইন বানাবো। এটা হেডলাইনটা একটা অন্য হেডলাইন দেওয়া আছে, এটা থাক, কোনো সমস্যা নেই। ধরেন এই হচ্ছে গিয়ে আপনার প্যাসেজ যেটা দেওয়া আছে, ঠিক আছে? এই প্যাসেজটা দিয়ে আপনাকে মনে করেন যে বলছে যে তুমি এবার এই প্যাসেজটার একটা সামারি লিখো। তো সামারি যদি লিখতে বলে, যদি বলা হয় যে টাইটেল দাও, দিব, না চাইলে। আর প্রিসাইসে চাক কিংবা না চাক, আমরা অবশ্যই ইন এভরি কেজেস দিতে বাধ্য থাকবো। ঠিক আছে, এই হলো গিয়ে কথা। এবার দেখেন, আমরা একটু পড়ি আর্টিকেলটা কি পড়ছে। ঠিক আছে, ইন দ্য নেম অফ গড, আপনাকে আমি এটুকু বলছি যে আমি একেবারে জাস্ট ফ্রেশ একটা আর্টিকেল নিয়েছি, ঠিক আছে, একটা একটা পার্ট কপি করে নিয়েছি। বলছে, অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বিবিএস, দ্য কান্ট্রিজ কোয়ার্টারলি জিডিপি গ্রোথ রেট হ্যাজ হাল্ভড টু এত পার্সেন্ট ইন সেকেন্ড কোয়ার্টার এত। এই কোয়ার্টারের, সরি, এই ফিসক্যাল ইয়ারের সেকেন্ড কোয়ার্টারে এত হয়েছে। দ্য স্লোয়েস্ট পেস্ট ইন 3 কোয়ার্টার, বিগত 3 কোয়ার্টারের মধ্যে এইবারই সর্বনিম্নে নেমে এসেছে। Along with a number of other factors should should make it abundantly clear that the economy is not heading in the right direction. যে অর্থনীতিটা কি নাই, রাইট ডিরেকশনে নাই, এটা বলতেছে। ঠিক আছে, অ্যাজ গ্রোথ স্লোস ইনফ্লেশন, ইনফ্লেশন কি হয়েছে, ইটস ক্লোজ টু ডাবল ডিজিট। ইনফ্লেশন প্রায় প্রায় 2 অঙ্কের ঘরে পৌঁছে যাচ্ছে, 9.81, আরেকটু হলে 10 হয়ে যাবে। যা কত হয়েছে, মার্চে এত হয়েছে। উইথ প্রাইস রাইজিং, ওয়েস ফর ফেইলিং টু মেনটেন প্যারিটি উইথ ইট। এবং কি হচ্ছে যে দাম দ্রব্যমূল্য বৃদ্ধি এবং এর সাথে মজুরি তাল বজায় রাখতে না পারার কারণে কনজিউমার্স আর ফিলিং ইনক্রিজ প্রেশার অ্যাজ দেয়ার বাইং ক্যাপাসিটি কন্টিনিউ টু ইরোড ওভার টাইম। যেহেতু তাদের ক্রয় করার ক্ষমতা কি হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, বা ইরোড মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, মানে আক্ষরিক ভাবে বলতে, ঠিক আছে। And this is leading to a decreasing domestic demand, which is also affecting business and environment. এবং এতে করে কি হচ্ছে, আপনার আমাদের যে অভ্যন্তরীণ, দেশের অভ্যন্তরীণ যে চাহিদাটা, সেটা হচ্ছে গিয়ে আপনার কি বলে যে কমে যাচ্ছে, এবং যা হচ্ছে বিজনেস এবং ইনভেস্টমেন্টকেও কি করছে, প্রভাবিত করছে। ঠিক আছে, আমাদের দেশে মানুষ যদি কিনে খেতে নাই পারে, তাহলে মানুষ আর বিজনেস করবো কার সাথে? আর বিজনেস যদি না করা যায়, তাহলে এখানে আর ইনভেস্টমেন্টও আসবে না। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা কাজ করি, যে ছোট করার জন্য 2টা প্যারাই রাখি, হ্যাঁ। ধরেন এইটুকু আমাদেরকে দিয়ে বলেছে, এটা তুমি ভাই ই করো, লেখো, ঠিক আছে। তো আমাদের যদি এইটুকু দেওয়া হয়, তাহলে আমরা সামারি করি, প্রথমে দেখেন। চলো গেলাম, এই আল্লাহ হাফেজ। গুড নাইট। তো বল, আসলে আমার আমি যার কাছ থেকে নয়েজ পাবো, তাকে আমি ক্লাস থেকে বের করে দেবো উইদাউট এনি কাইন্ড অফ ডিলে মিলে, ঠিক আছে, কোনো রকম সিগন্যাল দিব না, দয়া করে, বিরক্ত, ঠিক আছে। এবার দেখেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে আমরা এবার এটাকে সামারি করব। ঠিক আছে, তো সামারিটা কিভাবে করতে পারি, আসেন দেখি পারি কিনা, চলেন। আমরা লিখবো যে আহ, বাংলা হয়ে আছে। একটা কাজ করি, সবাইকে পার্মানেন্টলি মিউট করে দিই, কারণ আপনার বারবার বললো লেখার সময় ডিস্টার্ব করবেন, আমি খুব ভালো করে জানি। এবার সাইলেন্ট হয়ে থাকেন, কিছু করার নেই, ক্ষমা করে দিন। তা আমরা একটা সামারি লিখবো। সামারিতে কি লিখবো, সরাসরি লিখবো যে বিবিএস সেইস, ঠিক আছে, ফিসক্যাল ইয়ার 2023-2024, ঠিক আছে, সেকেন্ড কোয়ার্টার গ্রোথ ইজ 3.78%। ঠিক আছে, ওকে। বিসাইডস, এর পাশাপাশি কি হচ্ছে দেখেন, বিসাইডস, ঠিক আছে, ইনফ্লেশন ইজ সেট টু টাচ ডবল ডিজিটস। ঠিক আছে, কমা দিয়ে লিখলাম নাও 9.81%। ঠিক আছে, ওকে। কনজিকুয়েন্টলি কি হচ্ছে, কনজিকুয়েন্টলি, ঠিক আছে, ডোমেস্টিক ডিমান্ড ইজ ফলিং অ্যান্ড, সরি, ডোমেস্টিক ডিমান্ড ফলিং, কমা দিয়ে লিখবো যে রেজাল্টিং ইন devastating impacts on business environment। শেষ হয়ে গেল।
ওই পুরো কথাটা সামারিটা হচ্ছে আমার কি এইটা আমি বলে দিলাম যে ভাই এই হয়েছে। সো নাও উই আর এক্সট্রিমলি সরি, আমাদেরকে এখন সাইডা দেন ভাই, ঠিক আছে, আমরা পারতেছি না এটা করতে আসলে। ওকে, তো এখন একটা জিনিস বলি, এটা হলো গিয়ে ফার্স্ট প্যারার কি পেলাম, এটা হচ্ছে ফার্স্ট প্যারার আমরা কি পেলাম কি বলে সামারি পেলাম, ঠিক আছে। এবার কি করব, এবার হচ্ছে আমরা হচ্ছে এবার যাব সেকেন্ড প্যারাতে। সেকেন্ড প্যারাতে কি বলছে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি তারা আগের বার বলছিল যে বাংলাদেশের জিডিপি লো হইতেই পারে, ঠিক আছে, এই আগের বছরের চাইতে, ঠিক আছে, লোয়ার দেন প্রিভিয়াস ইয়ার্স। However, it is not just growth that is weakening. এটা শুধুমাত্র এমন না যে আমার গ্রোথটাই কম হচ্ছে, বিবিএস এটাও বলতেছে the expansion of industrial production worsened এত পার্সেন্ট অক্টোবর ডিসেম্বর পিরিয়ড। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের যে এক্সপানশন সেটাও কমে গেছে, 3.24 নেমে এসেছে, ঠিক আছে, যেটা কি ছিল গত বছর একই পিরিয়ডে 10% ছিল। সার্ভিস সেক্টরটাও কি হয়েছে, যেটা হচ্ছে জিডিপির অর্ধেক, সেটাও কি হয়েছে মাত্র 3% বেড়েছে গত কোয়ার্টারের চাইতে। কিন্তু যা কি ছিল একই সময় গত বছর ছিল 6.62%, ঠিক আছে। এবং গ্রোথ ইন ম্যানুফ্যাকচারিং অ্যাকচুয়ালি এত% ডিক্লাইন। তবে সবগুলাতে ম্যানুফ্যাকচারিং খাতেও কমেছে, সার্ভিসে একটু বেড়েছে, কিন্তু এখানেও প্রবৃদ্ধির হার কমেছে, ঠিক আছে। আমরা তাহলে লিখি, আর আমরা কি লিখবো, আমরা তো এক প্যারাতে সামারি করবো, ঠিক আছে, যেহেতু পুরো কাছে সামারি করবো, আমরা লিখবো কিরকম করে, আমরা লিখবো যে ডাব্লিউবি অ্যান্ড এডিবি, ঠিক আছে, ইকোড দা সেম, মানে একই কথা তারা বলেছিল। ডাব্লিউবি অ্যান্ড এডিবি ইকোড দা সেম, তার মানে কি তারাও এই একই কথা আমাদেরকে কিন্তু কি করেছিল, বলেছিল, ঠিক আছে। তো যেহেতু তারা আমাদেরকে একই কথা বলেছিল, দেয়ার ফোর আমরা কি করব, আমরা বললাম ইকোড দা সেম, ঠিক আছে, ইকোড দা সেম, তারপর কি হবে, এবার আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু বিবিএস এর তথ্য মতে, হ্যাঁ, আমরা কি লিখবো, আমরা লিখবো যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এত%, ঠিক আছে। ওকে, আমরা লিখবো যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইজ স এ স এ স এ রাইজ অফ, সরি আমরা লিখবো স এর আগে আমি ছোট করে লিখতে পারি যে গ্রোস অনলি 3.2%, ঠিক আছে। ওকে, বাট it was 10% for the same period of previous year, ঠিক আছে। হ্যাঁ, এবার কি লিখবো, the same is found in, the same is found in কি বলে, কোথায় গেল, same is found in কোথায় যেন গেল, এই যে সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর, কমা দিয়ে লিখবো যে গ্রিউ অনলি বাই 3.06%, 3.06%, অ্যান্ড ফুল স্টপ দিয়ে লিখবো যে হাওয়েভার, যদিও বা কি হয়েছিল, যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, ঠিক আছে, plummeted by 0.4545%, শেষ হয়ে গেল। সো যদি বলি যে এটা হচ্ছে গিয়ে কি, এটা হলো গিয়ে আমাদের এই পুরো লেখাটার একটা সামারি, ঠিক আছে। এটা হচ্ছে পুরো লেখার মূল তথ্যগুলোকে আমি নিয়ে আসি। এখন আমি খেয়াল করে দেখবেন যে আমি আমাদের যে ওয়ার্ড চয়েস গুলা, আমি ডিক্লাইন ওয়ার্ডটাকে কিন্তু আনি নাই, আমি প্লুমেটেড এনেছি, ফল এনেছি। যদি ডোমেস্টিক ওয়ার্ডটা প্যাসেজে দেওয়া ছিল সেটা ইউজ করেছি, তা না বলে আমরা বলতেই পারি ইন্টারনাল ডিমান্ড, ঠিক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমি এইভাবে লিখে একটা সামারি তৈরি করে দিলাম। এখন খেয়াল করতে হবে যে পুরো প্যাসেজে আমার ওয়ার্ড ছিল কয়টা, দেখেন, ওয়ার্ড ছিল হচ্ছে এখানে 222টা, আর আমি লিখেছি কতটা ওয়ার্ড, আমি লিখেছি হচ্ছে মাত্র 72টা। দ্যাট মিনস 222টা ওয়ার্ডের একটা আর্টিকেলকে আমি হচ্ছে মাত্র 72-এ কমিয়ে নিয়ে এসেছি,
নিয়ারলি ধরেন 1/3 করে ফেলতে বলেছি, ঠিক আছে। সো দ্যাটস এনাফ। যদি আপনি ওয়ার্ড কপি না করেন, সেন্টেন্স স্ট্রাকচার কপি না করেন, মোটামুটি আপনি এখান থেকে একটা ভালো মার্ক আশা করতে পারেন, ঠিক আছে। অ্যাটলিস্ট 60% মার্ক আপনি পাবেন, 70% না পাইলে বলে দিলাম। নাও দ্য কোশ্চেন ইজ, যদি বলে যে গিভ এ টাইটেল, আমার সরি, যদি রাইট এ সামারি, সামারি লিখলাম, শেষ হয়ে গেল। এখন যদি আমাকে বলে যে অলসো গিভ এ টাইটেল, তাহলে আমি একটা টাইটেলের উপরে দিব, যদি প্রশ্নে চায়। না চাইলে আমি দিব না। আমি আবারও বলছি, সামারিতে টাইটেল চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আমি আবারও বলেছিলাম কি, আমি বলেছিলাম যে কোনো কনক্লুশন ড্র করার দরকার নাই। আমরা কিন্তু কোনো রকম কোনো কনক্লুশন ড্র করি নাই। হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজ, জাস্ট ওর ইনফরমেশনটাকে প্রেজেন্ট করে দিলাম, আর কিছু করি নাই। এখন প্রশ্ন হচ্ছে, যদি বলতো যে টাইটেল দেন, তাহলে আমি টাইটেল দিতাম, ঠিক আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে না, সুমন ভাই, যদি এমন হতো যে এই লেখাটাই কি বলছে, সামারি হিসেবে না, আপনি এই লেখাটা লিখবেন হচ্ছে কি হিসেবে, আপনি এই লেখাটা লিখবেন হচ্ছে প্রেইস হিসেবে বা প্রেসাইস হিসেবে, যেটা আমরা বলি না কেন, এই হিসেবে আপনাকে লিখতে হবে। তাহলে আপনি এখন কিভাবে লিখবেন বলেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবার আমরা এটা দেখব। এখন আচ্ছা, আমার 1 মিনিট সময় দিবেন, আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে আসি, 1 মিনিট টাইম। শুনতে পারছেন সবাই আমাকে? হ্যালো, একটু টেক্সট করেন প্লিজ, শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখেন, এই যে জিনিসটা বললো যে আপনি ই করবেন, এখন মনে করেন আপনার যদি প্রশ্ন বলতে এরকম যে ভাই, এটাকে সামারি না, এটাকে প্রিসাইজ বা প্রেইজি হিসেবে লেখেন, তখন আপনি কি করতেন? গুড কোশ্চেন, ঠিক আছে। তখন আপনি মেইনলি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আহ, এখানে জাস্ট কোর ইনফরমেশন তুলে দিয়ে কাজ শেষ। তখন আপনি এই জিনিসটাই আপনি লিখবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই দেখেন, আমি একটু দেখাই আপনারা কি করবেন। এখন প্রিসাইজ লিখতে গেলে টাইটেল তো মাস্ট। এখন আমরা তো ভাই সামারি লেখার সময় বুঝে গেছি আসলে, আহ, মানে এইটার প্যাসেজ আসলে কি বলতেছে বুঝে গেছি। এই যে আমাদের সকল সেক্টরেই আপনার দেখা হয় খারাপের দিকে যাচ্ছে, বা হচ্ছে যে আপনার কি বলে, গ্রোথ রেট কমে আসতেছে। ঠিক আছে, তাহলে কি টাইটেল দেওয়া যায়? ঠিক আছে, আমরা লিখতে পারি যে আহ, আমরা লিখতে একটা টাইটেল, ঠিক আছে, আমরা কি লিখতে পারি? আহ, একটু দাঁড়ান, আমি এটাকে একটু আমার মতো গুছিয়ে নেই। আমার আবার কিছু ব্যক্তিগত বায়াসনেস আছে, ঠিক আছে, লেখালেখির ক্ষেত্রে। এই জিনিসটা আমি খুব স্ট্রংলি মানি। এটা বলতে পারেন যে একটা বাজে অভ্যাস, বাট আই ডু লাভ। একটু বড় করে দিই। এবার আমরা কি করবো, এটা প্রিসাইজ করবো, ঠিক আছে। লিখে দিলাম, কোনো ওই যে আমার বউয়ের আলমারি।
সবাই একটু ওয়েট করেন। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? একটু বলেন তো প্লিজ। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। কিসের লাইট? না, আমি ক্লাস নিচ্ছি। না, আমি আমি যাই, আমি ক্লাস দেবো আমার প্লিজ এখন। ওকে, এখন ধরেন যখনই আপনি এটাকে প্রিসাইজে কনভার্ট করবেন, তখনই আপনার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে একটা হেডলাইন আনতে হবে, ঠিক আছে? এবার আমরা কি লিখবো? এবার আমরা লিখবো যে মানে অর্থনীতির পতন, ঠিক আছে? অর্থনীতির পতন। এবং এটা কিন্তু মোটামুটি সবাই বলছিল, এডিবি বলছিল, আমি ক্লাসে বাবা, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকও বলছিল, এরকম সবাই কিন্তু বলছিল, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে দা দা ফল অফ আওয়ার ইকোনমি, ঠিক আছে? আমরা লিখব কি অ্যাজ প্রেডিক্টেড বাই, অ্যাজ প্রেডিক্টেড বাই, অ্যাজ প্রেডিক্টেড লিখলাম, ঠিক আছে? আমরা অ্যাজ প্রেডিক্টেড লিখে এটাকে এটাকে কি করতে পারি? ধরেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আহ, আমরা লিখবো যে অ্যাজ প্রেডিক্টেড the fall of our economy, ঠিক আছে? as predicted the fall of our economy, ঠিক আছে? আমরা এরকম না লিখে আমরা কি লিখতে, the fall of our economy লিখে আমরা এটাও লিখতে পারি যে estimated and reality, এটাও লিখতে পারি যে অর্থনৈতিক পতন যেমনটা আমরা হিসেব করেছিলাম এবং বাস্তবতা যা ঘটতেছে ধরে লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে গেল? এখন এই মুহূর্তে এটা প্রিসাইজ হয়ে গেল। কিন্তু এটা প্রিসাইজ হতে গিয়ে একটা জায়গায় ঝামেলা করে ফেললো। কোথায় ঝামেলা করে ফেললো? প্যাসেজের কোর ইনফরমেশনটা আছে, বাট ইট ইজ নট গিভিং এনি কাইন্ড অফ ফাইনাল কনক্লুশন। তো আপনাকে পুরো জিনিসটা পড়ে বুঝতে হইব যে এই প্যাসেজের কনক্লুসিভ স্টেটমেন্টটা কি হইতে পারে। যদি আপনি বলেন যে ভাই পরীক্ষার হলে আসলে এত অ্যানালাইসিস কেমনে করবো, কোনটা ফিয়া কোনটা, কোনটার আগে কোনটা, কোনটার পরে কোনটা, ঠিক আছে? তাহলে আমি এটাই বলবো, আপনি সামারি লেখেন আর প্রিসাইজ লেখেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রিসাইজ লিখলে একটা কনক্লুশন টান দিবেন, ঠিক আছে? তো কনক্লুশনটা কি হইতে পারে এখানে আমরা দেখি আসে। আমরা লিখতে পারি এরকম করে যে ফাইনালি বলতে পারি যে আমরা বলতে পারি, আমরা কি বলতে পারি, আমরা যে কাজটা বলতে পারি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি বলছে না, সেম কথা বলছিল না? এই জায়গাটাতে চিন্তা করবো কি করতে পারি। দেখেন, বিবিএস বলছে সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ কম, বিসাইডস ইনফ্লেশনই হয়ে যাচ্ছে, আমাদের ইন্টারনাল ডিমান্ড কমে যাচ্ছে, ঠিক আছে? ব্যবসায় পরিবেশ নষ্ট হচ্ছে। ডাব্লিউ ব্যাংকও সেম বলেছিল, ঠিক আছে? এই যে দেখেন কনক্লুশন লাগবো যে সিন্স, যেহেতু বিবিএসএস ফোরকাস্ট এন্ড রিপোর্টস, যেহেতু বিবিএসএস এর ফোরকাস্ট এবং রিপোর্টস, ঠিক আছে, আর অ্যালাইনড উইথ, ঠিক আছে, কিংবা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সিন্স, যেহেতু বিবিএসএস এর ফোরকাস্ট এবং রিপোর্ট গুলো হচ্ছে গিয়ে কি আর দ্য সেম অ্যাজ দোজ বাই ডব্লিউবি এন্ড এডিবি, যেহেতু বিবিএসএস এর ভবিষ্যৎবাণী এবং রিপোর্ট গুলা একেবারে সেম, কার মতো? ডব্লিউবি এবং এডিবির রিপোর্ট গুলোর মতো, দোজ বাই ডব্লিউবি এন্ড এডিবি, রিপোর্টস এন্ড ফোরকাস্ট বাই এডিবি এন্ড ডব্লিউবি। এইবার কমা দিয়ে বলবো যে যে আমরা কি বলতে পারি যে
অমনিয়াস মানে আশঙ্কার পিরিয়ড, ঠিক আছে? অ্যান্ড অমনিয়াস পিরিয়ড ইজ ইমপেন্ডিং। ইমপেন্ডিং মানে কি? ইমপেন্ডিং মানে হচ্ছে আসন্ন। তো আপনি বলতে পারেন যে অমনিয়াস পিরিয়ড ইজ লুমিং। এখন এই জায়গাটা একটু আমার মানে দৃষ্টিকটু মনে হচ্ছে, ঠিক আছে? দৃষ্টিকটু মনে হচ্ছে কোনটা? এই যে এই জায়গাটা আমার কোনো প্রয়োজন নাই। এই ডাব্লিউবি এবং এডিবি যে সেম বলছে, এই মোটামুটি আমার কিন্তু একটা প্রিসাইজ হয়ে গেল। কি হয়ে গেল? যে বিবিএস বলছে এগুলা খারাপ খারাপ, বিবিএস এটাও বলছে এগুলো এগুলো হইতেছে। বিবিএস এর ফোরকাস্টে বলতে পারি কি যে একটা ডিরেক্টলি বলা নাই, কিন্তু আমরা বুঝতে হয়ে গেল, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে? তো এই হেডলাইন, আর এই হলো গিয়ে আমাদের প্রিসাইজ। সো মোটা দাগে যদি বলতে হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সামারি এন্ড প্রিসাইজ, আমি আপনাকে এই বলতে পারি যে এই হলো গিয়ে আপনার সামার প্রিসাইজের পার্থক্য। আপনি যদি আরো সাটল পার্থক্য খুঁজতে চান, ইউ ক্যান ডেফিনেটলি ডু দিস, কোনো সমস্যা নাই, এটাও করতে পারবেন, কিন্তু পরীক্ষা হলে অত সময় তো পাওয়া যায় না। তাই সামারি লেখেন আর প্রিসাইসি লেখেন, মাথায় এত প্যারা নিবেন না। সিম্পলি কি করবেন? আপনি সামারি মনে করে লিখবেন, যা যা তথ্য আছে লিখবেন, ঠিক আছে? যদি বলে প্রিসাইজ লেখো, লাস্টে একটা কনক্লুশন ড্র করে দিবেন। আর যদি বলে যে না সামারি লেখো, তাহলে যা লিখছেন তাই। ঠিক আছে? তাহলে আমি যদি পুরো লেখাটাকে র্যাপ আপ করি বা সামারাইজ করি, আমরা কথাটা কি পাচ্ছি? আমি সামারি যা লিখবো, প্রিসাইজও আমি তাই। শুধুমাত্র মাথায় রাখবো কি, প্রিসাইজে একটা ফাইনাল কনক্লুশন ড্র করবো ডিসকাশন থেকে। আর টাইটেলের ব্যাপারে কি করতে হবে? বলুক কিংবা না বলুক, টাইটেল দিয়ে দিব। আর সামারিতে বললে দিব, না বললে আমি দিব না। দ্যাটস ইট, অত বেশি প্যারাই যাবো না। টাইপের প্যারাই দিব ভাই, ভাই ফালতু প্রশ্ন করেন না। 2 লাইনে করতে হয়, পার্টে করতে হয়, ঠিক আছে? ওকে, এক এক প্যারাই শেষ করবো কিছু। এখন আপনি যদি মনে করেন যে এখন যদি প্রশ্ন বলেন যে ভাই, যে এই যে প্রিসাইজ লিখছেন এইটাকে আমি লিখবো কি লিখবো না, এই প্রশ্নগুলো তো আমি আপনাকে দিব না। এগুলো হচ্ছে ইম্যাচিউর প্রশ্ন, এগুলো বুলশিট প্রশ্ন, ঠিক আছে? এটা আপনার নিজের ইচ্ছের উপর নির্ভর করে, আপনি লিখবেন কি লিখবেন না, ঠিক আছে? আপনার ইচ্ছে, এখানে বলার কিছু নাই আমার। So, এই হলো দ্য কোর মেসেজ। আপনি যাই লেখেন না কেন সেম জিনিসই লিখবেন, শুধু প্রিসাইজ হলে কনক্লুড করবেন। আর আর হচ্ছে টাইটেলের ব্যাপারে সামারি লিখলে বলুক কিংবা না বলুক, টাইটেলটা দিয়ে দিবেন। সরি, এই প্রিসাইজ লিখলে। আর সামারি লিখলে বললে দিবেন টাইটেল, না বললে দিবেন না। দ্যাটস ইট, আর কিছু না। এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি শুনতেছি। বলেন, আপনার অডিও অন করে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, বলেন। হ্যালো, হ্যালো। স্যার আদাব। আদাব ভাই, বলেন, শুনতেছি। জি স্যার, ফোকাস লেখার বিষয়ে যখন আমরা ফোকাসটাকে প্যারা করে লিখবো না পয়েন্ট আমি আকারে কি লিখবো এই সম্পর্কে ক্লাস নিচ্ছি নাকি আমি হচ্ছে সামারি রেটিং পড়াচ্ছি? কোনটা পড়াচ্ছি? সামারি রাইটিং। তাইলে ধান ভাঙতে শিবের গীত গাইলে হবে? পরীক্ষা যেহেতু সামনে এই জন্য একটু জিজ্ঞেস করছিলাম। সরি। অদ্ভুত কথা। আমি পড়াইলাম ফোকাস রাইটিং নাকি সামারি? সামারি নিয়ে প্রশ্ন করবেন আপনি, এখন ফোকাস নিয়ে কেন? ফোকাস নিয়ে যখন প্রশ্ন করবেন তখন করবেন আপনি, ঠিক আছে? পরীক্ষা কালকে হলে কেন আমি কি করবো? কিছু করার আছে আমার? কালকে আমি ফোকাস নিয়ে ক্লাস থাকবো, তখন আমি প্রশ্ন করবো ফোকাস রাইটিং নিয়ে। এখন কেন এই প্রশ্ন আছে ভাই? কারণ আমি বুঝি না আপনাদের এই জিনিসগুলো সেন্স গুলো কবে গ্রো হবে, ঠিক আছে? সামারি বা প্রিসাইজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন, সেটা আমি শুনতেছি। একজন বলছে দাদা ভিডিও গুলো গ্রুপে আপলোড দিন, প্রত্যেকটা ভিডিও 24 ঘন্টার মধ্যে আপলোড করা হয়, এই ফালতু প্রশ্নগুলো হবে করবেন না দয়া করে, একেবারে বিরক্ত হবো, ঠিক আছে? খুব বিরক্ত হবো, জঘন্য প্রশ্ন এটা একটা। আরিফ ভাই বলে কি বলেছেন কি স্যার, টাইটেল দেওয়ার সময় কোনো বিশেষ নিয়ম ফলো করতে হবে না? আমাদের দেশের ছেলেমেয়েরা টাইটেল দেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে কি করে, সাধারণত যেটা করে, একটা ফ্রেজ লিখে টাইটেল দিয়ে দেয়, যে দ্য ফল অফ আওয়ার ইকোনমি। কিন্তু এই যে একটু কোলন দেওয়া, তারপর জিনিসটাকে আরেকটু এক্সটেন্ড করা, এই জিনিসগুলো করে না। কেন করে না আমি সেটাও ক্লিয়ার করি। তারা পত্রিকা পড়ে না। পত্রিকা না পড়ার কারণে, ঠিক আছে, আপনার এই ধরনের মানে টাইটেল দেওয়ার হ্যাবিটটা মানে আমাদের আহ, আহ, মানে মানে গ্রো হয় না, ঠিক আছে? পত্রিকা পড়লে আপনি দেখবেন যে ওরা কত সুন্দর করে টাইটেল গুলো বানাচ্ছে। কোনো বিশেষ কোনো নিয়ম নাই।
তবে কিছু নিয়ম মেনটেন করবেন। কিরকম নিয়ম? এগুলো কোনো নিয়ম না, এগুলো হচ্ছে মানে মানে টাইটেলের স্ট্রাকচারটাই হচ্ছে এরকম, ঠিক আছে? কিরকম? উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনি একটা টাইটেল দিচ্ছেন, ঠিক আছে? মনে করেন ইকোনমি আর্টিকেল আসছে, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? আপনি মনে করেন লাস্টে টাইটেলটা কি লিখলেন? দা ইকোনমি অফ বাংলাদেশ ইজ গ্রোয়িং, ঠিক আছে? আপনি মনে করেন লিখেন, এটা কমপ্লিট বাক্য। আমি বলবো যে আপনি এটা টাইটেল হিসেবে দিবেন না। আপনি কি করতে পারেন? আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে এখান থেকে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে দিতে পারেন। দ্য ইকোনমি অফ বাংলাদেশ লিখে কমা দিয়ে জাস্ট গ্রোয়িং হয়ে গেল, শেষ। এটা একটা সুন্দর টাইটেল, ঠিক আছে? আর একটা কি হতে পারে? অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে টাইটেল দিতে পারেন। কিরকম করবো বলেন? আপনি মনে করেন বলতে পারেন যে, ধরেন আপনি আপনি লিখতেছেন যে বাংলাদেশে যে অর্থনীতির যে সমস্যাগুলো হইতেছে এই প্যাসেজে লিখলেন না, ধরেন আপনি মনে করেন লিখলেন দা ফল অফ আওয়ার ইকোনমি, ঠিক আছে, হুইচ ওয়াজ এস্টিমেটেড, যা কিনা আগেই বলা হয়েছিল। এখন এটা কিন্তু ফুল টাইটেল হবে না। কেন হবে না? কারণ ছোট করতে হবে। এই যে দ্য ফল অফ আওয়ার ইকোনমি এস্টিমেটেড, ঠিক আছে, হয়ে গেল, শেষ। তো টাইটেলের সাধারণত নিয়মটা কি? সাধারণত নিয়মটা হচ্ছে অক্সিলারি ভার্ব গুলোকে অ্যাভয়েড করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে মডাল ভার্ব গুলোকে অ্যাভয়েড করা হয়। ফিউচার বোঝানোর ক্ষেত্রে টু বোঝানো হয়, টু। এবং প্রায় টাইমে দেখবেন পত্রিকাতে বলা হয় যে আম, আওয়ামী লীগ টু উইন দা ইলেকশন, মানে কি আওয়ামী লীগ ইজ গোয়িং টু উইন দা ইলেকশন। তো এই যে ইজ গোয়িং টু, এটাকে বাদ দিয়ে লেখা হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনি যখন দেখবেন এখান থেকে পাবেন। উদাহরণস্বরূপ আপনাকে মনে করেন দেখাই। যেমন ধরেন আমি অপিনিয়ন পেজে গেলাম, ঠিক আছে? এবং এখানে আমাদের মূল আর্টিকেলটার টাইটেল ছিল রকি রোড অ্যাহেড ফর আওয়ার ইকোনমি, ঠিক আছে? দেখছেন সুন্দর একটা article, তাই না? যেমন ধরেন আমি একটা দেখাই আপনাকে। আহ, যেমন ধরেন যে এই যে এই লেখাটার দিকে তাকান, এই যে ওয়ার্ল্ড হেডিং ইন এ ডেঞ্জারাস ডিরেকশন এগেন। এখানে মূল বাক্যটা ছিল ওয়ার্ল্ড ইজ হেডিং ইন এ ডেঞ্জারাস ডিরেকশন এগেন। ইজটা বাদ দিয়ে দিচ্ছে, আর কিছুই না, ঠিক আছে? তারপর যেমন কি করছে আপনাকে দেখাই। আহ উম, যেমন ধরেন দেখাই। এই যেমন এই অবশ্য এটা এটা একটা অ্যাডভার্ব ক্লজ দিয়ে করছে, ঠিক আছে? ওই টুটা একটু বের করার চেষ্টা করি, দাঁড়ান দেখাই, ঠিক আছে? হ্যাঁ, এটা কি করবো? বড় দিকে? কমাই দিব? ওই পাশে কি দিয়ে দাও, আপনি নিয়ে নেবেন। আমি একটু দাঁড়ান দেখেন। উম, একটু দাঁড়ান দেখেন, আমি আমি টুটা পাচ্ছি না, পেলে হয়তো বা দেখাতে পারতাম, ঠিক আছে? জন্য এখানে আবার কি করে দেখেন, এখানে একটা জিনিসকে কোটেশন করে বা সাইটেশন করে, এই যে দেখেন, এই যে দেখেন, আমি যে কলম দিয়ে দিচ্ছি, দেখেন শেয়ারিং দ্য গঙ্গাস ওয়াটার হোয়াট রুমস আফটার 2026, দেখছেন? এই দেখেন কলম ইউজ করছেন। তো এটা কি করবেন আপনি আপনার মতো করে কিছু স্টাইল ফিক্স করবেন যে ই করব, আমি এইভাবে লিখবো। যেমন এখানে দেখেন, আম, আহ, যেমন এখানে একটা ট্র্যাপড ইন নেভার এন্ডিং স্ক্রল, এখানে বাক্যটা কি ছিল? উই আর ট্র্যাপড ইন এ নেভার এন্ডিং স্ক্রল। উই আরটা বাদ দিয়ে জাস্ট ট্র্যাপড ইন এ নেভার এন্ডিং স্ক্রল, ঠিক আছে? মানে বাংলাটা হচ্ছে এরকম যে আমরা এই যে ফেসবুক খালি স্ক্রলিং করতেছি, এর মধ্যেই আটকা পড়ে গেছি, ঠিক আছে? এরকম বোঝাচ্ছে আর কি, ওকে? না, এখানে তো টুটা পাই নাই। আমি মনে করছিলাম পাই গেছি, একটু দাঁড়ান, তারপরে দেখি যদি দুই একটা পাই। টুটা আমি প্রায় টাইম দেখি, এখন হয়তো বা চোখের সামনে পড়তেছে না, ঠিক আছে? উম, 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 হুম, 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 এই টু আবার সেই টু না, লেসন টু লার্ন না, ঠিক আছে? একটু দাঁড়ান। হ্যালো? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সাবধানে যে বাবার নাম নিয়ে যায়। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো? হ্যালো? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই যেমন দেখেন, হ্যাঁ স্যার। ব্যালোটস নট বুলেটস ফর প্যালেস্টাইন। এখানে বাক্যটা ছিল ব্যালোটস নট বুলেটস আর ফর প্যালেস্টাইন, আরটা বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, এই দেখেন কলম দিছে হিস্টোরিক্যাল প্যারালালস বাংলাদেশের জেনোসাইড ইন এত টু গাজা, দেখছেন? কলম দিয়ে লিখছে, ওকে? ওই টু এরটা পাচ্ছি না, পেলে দেখাতে পারতাম ইনস্ট্যান্টলি।
না পেলেও সমস্যা নেই, আমরা একটু বিজনেস দিকে যাই, দেখি আরো কিছু আর্টিকেলের হেডলাইন কিভাবে আসছে। যেমন এখানে পুরোপুরি একটা আহ বাক্যই দিছে যে বেসিক ব্যাংক এমপ্লয়ি ওয়ান্ট মার্জার উইথ অ্যানাদার স্টেট ব্যাংক, দেখছেন সরাসরি বাক্যই দিয়ে দিছে। ওকে, এই যেমন দেখেন রাইস প্রাইসেস আনলাইকলি টু ফল ফ্রম দ্য কারেন্ট লেভেল, এখানে বাক্যটা ছিল রাইস প্রাইসেস আর আনলাইকলি টু ফল ফ্রম দ্য কারেন্ট লেভেল, আরটা বাদ দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। এখানে সবগুলো মোটামুটি পুরো বাক্য দিয়ে তারা লিখছে, দুই একটা বাদে। ঠিক আছে, এই যে পাইছি, এসএস স্টিল টু ইস্যু এত ক্রোর বন্ড, এই বাক্যটা ছিল এসএস স্টিল ইজ গোয়িং টু ইস্যু এত ক্রোর বন্ড, এই গোয়িং টু বাদ দিয়ে দিচ্ছে, দেখছেন মিলছে, পাইছি। হ্যালো, জি দাদা। টাইটেল গুলো হচ্ছে এইভাবে আসে আর কি। হ্যাঁ, তো আপনি যখন এই পত্রিকাগুলো পড়বেন না, তখন আপনি দেখবেন যে আচ্ছা এই টাইটেলটা তাহলে এইভাবে বানাইতে হবে, ওই টাইটেলটা তাহলে ওইভাবে বানাতে হবে। ঠিক আছে, তো আশা করি টাইটেল নিয়ে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। ঠিক আছে, এবার এরপর নেক্সট কোশ্চেন বলেন, আমি শুনতেছি। ভাইয়া প্রেসি রাইটিং এর টাইটেলে কি আলাদা মার্কস আছে? অবশ্যই থাকবে ওমা, কেন থাকবে না? আপনাকে যদি বলে দেয় যে প্রিসাইজ লেখেন এবং প্রিসাইজ টাইটেল যদি লেখা বাধ্যতামূলক হয়, তো বাধ্যতামূলক একটা পার্ট যদি বাদ দিয়ে দেয়, তাহলে মার্ক আপনার কি, আপনার কাছে কি কি প্রশ্ন করেন না আপনি এটা? ঠিক আছে, ওকে। এই যে দেখেন, টেসলা টু লে অফ মোর দেন 10% স্টাফ, এটা টেসলা ইজ গোয়িং টু লে অফ, ইজ গোয়িং টু বা, ইজ গোয়িং বা, দেখছেন অবশ্যই মার্ক আছে, মার্ক থাকবে না কেন? ঠিক আছে, প্রশ্ন করতে গিয়ে স্যার আমাদেরকে ধমক খান অনেকে, আবার দেখেন বিভিন্ন জায়গায় বলে এই লোকের প্রশ্ন করা যায় না ভাই, গালি। ঠিক আছে, স্যার একটু এই যে দাঁড়ান আমার বলতেছি, ফিনিশিং লাইনে এটার একটা কাহিনীটা কি কোশ্চেন আসলে আছে। কি? দাঁড়ান, শেষ করি দাঁড়ান, বলছি না দাঁড়াইতে আপনাকে, বলেছি তো। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে মূলত আপনার হলো পড়েন না, ইংরাজি করেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন যেগুলো করেন অপ্রয়োজনীয় প্রশ্ন করেন, তখন হলো ধমকগুলো আমার থেকে খান। ঠিক আছে, আর কিছুই না। আপনি যদি পড়তেন, আপনার কাছে অনেক অদ্ভুত অদ্ভুত না অনেক সুন্দর সুন্দর প্রশ্ন আসবে। হ্যাঁ, এবার আপু বলেন, কি বলবেন? দিদি বলেন, শুনতেছি। স্যার এই যে ফিনিশিং লাইনের ব্যাপারটা যে হচ্ছে মানে ওটা হুম, পড়ে আমি যেটা বুঝলাম সেই অনুযায়ী একটা কমেন্ট টাইপস হচ্ছে একটা লাইন লিখবো। হ্যাঁ। না, এখন আপনি কমেন্ট টাইপস করবেন। এখন ব্যাপারটা হচ্ছে কিরকম, দেখেন একটা জিনিস বলি, এই কমেন্ট করার সময় আমরা অনেকেই একটা ভুল করে ফেলি। কি ভুল করে ফেলি আপনাকে বলি। আমরা যে ভুলটা করে ফেলি, অনেকে লিখে ফেলবে যে অতএব অথরিটির উচিত ভালো কিছু পদক্ষেপ নেওয়া অর্থনীতিকে বাঁচানোর জন্য। এটা কিন্তু কনক্লুশন না। কারণটা কি? কারণটা হচ্ছে এইখানে কোথাও কিন্তু বলে নাই যে অথরিটি কোনো পদক্ষেপ নিচ্ছে না, পদক্ষেপ নিলেই ভালো হইতো, ওই ভালো হইতো, এগুলো বলে নাই। তো কনক্লুশন কিন্তু এটা না, এখানে শুধুমাত্র খারাপ দিকগুলো বলা হয়েছে। তাই আমি শুধু কনক্লুশন এইটুকুই বলবো যে খারাপ দিক আরো আইতেছে। কথা বুঝতে পারছেন তো জিনিসটা কি? কমেন্ট করার সময় কিন্তু বুঝতে হবে যে কোন কমেন্টটাই করবো। কথাটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, যেমন আমরা যখন আইবিএ তে রিপোর্ট, আমাদের যখন ইগুলো করতে হতো, আমাদের কিন্তু আইবিএ তে কিন্তু একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ডিফেন্স ফেস করতে হয়। ঠিক আছে, মানে আপনার যে রিপোর্টটা সাবমিট করবেন সে টার্নিটিনে দিয়ে চেক করা হবে, 25%-এর বেশি কপি থাকলে আপনি রিজেক্টেড হয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের এই রিপোর্টে প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে চেক করে টিচাররা। ঠিক আছে, ধরেন মনে করেন যে আপনি একটা আর্টিকেল লিখতেছেন, এরকম লেখার পরে আপনি রিকমেন্ডেশন দিচ্ছেন। রিকমেন্ডেশন কি দিচ্ছেন? যে গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দ্য প্রবলেম। এই নগদে আপনাকে স্যার ধরবে যে কিরে, আপনি এখানে বলেছেন গভর্নমেন্ট শুড টেক সাম নেসেসারি স্টেপস টু কন্ট্রোল দ্য প্রবলেম, এটা কেমন তোর কথা? এটাকে আপনি এস্টাবলিশ করবেন যে দিস ইজ রিকমেন্ডেশন, দিস ইজ দ্য রিজনিংস। তো সবসময় বলা হয় যে একটা রিকমেন্ডেশন যখন আমরা অফার করি, তখন সেটা পুরো টপিকের সাথে অ্যালাইন্ড হতে হবে, অ্যালাইন্ড না হলে তো হবে না। ঠিক আছে, প্রথমেই ধরবে, একদম প্রথমেই আমাদের চার্জ করে যে আপনি যে রিকমেন্ডেশনটা অফার করেছেন, হাউ দিস ইজ কানেক্টেড টু দ্য মূল, আই মিন দা প্যাসেজ গিভেন, আপনাকে ধরবে কিন্তু। তো অনেকেই দেখবেন কনক্লুশন দিতে গেলে বলবে যে অথরিটির দরকার ভালো পদক্ষেপ নিন দেশের ইকোনমি বাঁচানো, কিন্তু এই প্যাসেজের কনক্লুশন কোনোভাবে এটা না। এই প্যাসেজের কনক্লুশন হচ্ছে কি, শুধু খারাপ দিকগুলো বলছে, যেটুকু আমরা কপি করে এনেছি। সো খারাপ দিক সামনে আছে, খারাপ দিক আগে বলা হয়েছিল, এখন এটা ঘটতেছে, সামনের দিনও খারাপ দিক আসতেছে, এইটুকু বলতে পারি। কিন্তু ওই যে রিকমেন্ডেশন একটা দিয়ে দিলাম ধুম করে, তাহলে কিন্তু বস হইব না। সেটা বুঝতে পারছেন কি বলছি? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো কখনোই টপিকের বাইরে গিয়ে কাজ, এই যে দেখ আপনাদের বারবার আটকাই, এই আপনি কথা বলছেন কেন, ওই আপনি কথা বলেন কেন,
আপনারা সবসময় কথাটাকে মানে মূল টপিক থেকে ডেভিয়েশন ঘটায় ফেলেন। এই ডেভিয়েশনটা কোনোভাবেই ঘটাবেন না, ঠিক আছে? এবং এই লার্নিংটা আমার আগে যতটুকু ছিল তার চেয়ে বেশি ভালো হয়েছে আইবিএ তে যাওয়ার পরে। আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই টিচার্স। সত্যি কথা বলতে গেলে মানে সবসময় টু দি পয়েন্ট, সব সময় টু দি পয়েন্টে, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করা হইতেছে, যেমন দেখেন আমাদের যেমন প্রশ্ন আইবিএ তে কিরকম আসতো, আপনার একটা মজার জিনিস শেয়ার করি, যদি টপিকের বাইরে যেতে হচ্ছে আই এম সরি ফর দ্যাট, বাট আলোচনার জন্য মনে হচ্ছে জরুরি। যেমন এখানে ম্যানেজমেন্ট পড়েছেন, বিবিএমবিএ করেছেন, আছেন কেউ ক্লাসরুমে? একটু বলেন তো। হ্যালো, জি দাদা আছি। এই যে জি আপনি দাদা আছি। ম্যানেজমেন্ট করেছেন, তো ম্যানেজমেন্ট যদি করেছেন তাহলে আপনারা জিজ্ঞেস, ম্যানেজমেন্টে ফার্স্ট সেমিস্টার একটা প্রশ্নই আছে যে ডেসক্রাইব ডেসক্রাইব দা ক্যারেক্টারিস্টিক্স অফ এ লিডার। এই প্রশ্ন থাকতে পারে না? বলেন তো, বুদ্ধি করে থাকে না ভাই? হুম। জি দাদা আছে। এরপর আপনারা কি করেন? আপনারা এটা ধুমাইয়া মনে করেন যে বানায়া টানায়া মনে করেন দুনিয়ার ইতিহাস লেখেন, ঠিক আছে? কিন্তু আমাদের মোটো এরকম প্রশ্ন দিত না। আমাদের প্রশ্ন কিরকম আসতো, ডেসক্রাইব 5 characteristics of a leader considering the perspective of বাংলাদেশ, ঠিক আছে? বা একটু একটু গুছিয়ে দিলাম যে বিজনেস লিডার, ঠিক আছে? এই যে শেষ প্রশ্ন হয়ে গেছে। এইবার আপনি ওই ধুমায় লিখতে পারবেন না। ধরেন মনে করেন আপনি বললেন যে উনি খুব অনেস্ট হবে, মনে করেন লিখলেন, ঠিক আছে? আপনি লিখলেন যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেক 5 ক্যারেক্টারিস্টিক্স বলে নাই, আপনাকে মনে করেন বললো যে ডেসক্রাইব 1 ক্যারেক্টারিস্টিক্স অফ এ বিজনেস লিডার কনসিডারিং দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ। আপনি মনে করেন লিখলেন যে তাকে অনেস্ট হতে হবে, ভালো কথা, আপনি লিখলেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, it is honesty that can let one person achieve the ultimate goal, and once the leader of a business is honest, the business will be performing based on the honesty, so it will get customers belief and additional satisfaction. So it is very logical to say that the honesty, I mean if a leader, a business leader is honest, then the business success is determined. আপনি লিখলেন বাট ইউ উইল গেট জিরো, সার্টেনলি ইউল গেট জিরো। কেন জিরো পাবেন? কারণ আছে। আপনারা কয় না এত কিছু বর্ণনা করতে, আপনারা কইছে যে ডেসক্রাইব 1 ক্যারেক্টারিস্টিক অফ এ বিজনেস লিডার কনসিডারিং দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ। তাহলে কি করতে হবে? এই যে আপনি এভাবে লিখবেন। আপনি মনে করেন বলবেন, উদাহরণস্বরূপ ধরেন আমি মনে করেন বললাম যে আপনি অনেস্টি নিছেন, এখন বাংলাদেশের বিজনেস লিডার এমন একটা উদাহরণ নিতে হবে যিনি ওনার সততার জোরেই টিকে আছে, ঠিক আছে? এখন আহ, এই সততার জোরে টিকে টিকে আছেন, আপনি মনে করেন বললেন যে এই যে কি বলে আপনার, কি জানি ওই যে জর্দা বিক্রি করে, জানি কি প্রতিষ্ঠানের নাম ভুলে গেছি কত। অমৃত। হ্যাঁ ভুলে গেছি, নিত্যানন্দ। প্রত্যেকবার। না না, অমৃত। জর্দা। আরে ধরু জর্দা বেচে, জর্দা পানের জর্দা, ওই যে সবচেয়ে বড় ট্যাক্স পেয়ার যিনি হয় প্রতি বছর। আকিজ। আকিজ নাকি যিনি, ভুলে গেছি, যাই হোক সমস্যা নাই। কারণ আপনি ভাবতে পারেন যে ভাই আইবি মানে এই কথায় কথায় মনে করেন যে ফোর্ড মোটরস, ঠিক হাকিমপুরি আছে? দাদা, হাকিমপুরি হইতে হাকিমপুরি। পারে, হইতে পারে। হাকিমপুরি। আপনি মনে করতে পারেন যে আইবিএ মানে হইলো কি, যে কথায় কথায় মনে করেন ব্রিটিশ আমেরিকান টোবাকো, ঠিক আছে? তারপর হচ্ছে ফোর্ড মোটরস, তারপরে হচ্ছে গিয়ে কি বলে কি যেন বলে যে কি বলে এই যে রোলস রয়েলস। রোলস রয়েলস, ঠিক আছে? তারপরে হচ্ছে বিএমডব্লিউ। এই সকল টপিক মোটেও না, আপনি বাংলাদেশে পড়ছেন না, ইউর এক্সাম্পল উইল বি বেসড অন বাংলাদেশ, ঠিক আছে? সো আপনি তখন ডেসক্রাইব করবেন যে আমার দেশের কোন প্রতিষ্ঠান যিনি অনেস্টির কারণেই টিকেছেন। এখন ধরেন আপনি মনে করেন বললেন যে ইনোভেশন হচ্ছে গিয়ে একজন ব্যক্তির ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? হ্যাঁ, আমি মনে করি এবার লিখতে পারি যে ওই যে আপনার অ্যারোমেটিক সাবানের সেই গল্পটা, ঠিক আছে? যে ইনোভেশন কতটা হতে পারে, সুন্দর হতে পারে, ঠিক আছে? যে কিরকম, যে উনি বিদেশে গিয়ে দেখছিলেন যে 100% হালাল মাংস, তো উনি দেশে এসে কি করছিলেন, অ্যারোমেটিক কোম্পানির ওই লোক, তিনি বলছিলেন যে তাহলে একটা কাজ করি, আমরা এখন থেকে 100% হালাল সাবান বলে বিক্রি করা শুরু করি। তো ইউনিলিভার হচ্ছে একটা বিখ্যাত কোম্পানি, আর অ্যারোমেটিক হচ্ছে একটা লোকাল কোম্পানির মতো। তো অ্যারোমেটিকের সেই 100% হালাল সোপ এই কথাটুকুর জন্য ইউনিলিভারের সেলস সেলস পুরোটা ধসে গিয়েছিল, এবং এর জন্য ইউনিলিভারের মিড লেভেল এবং টপ লেভেলে মানুষের চাকরি চলে গিয়েছিল অনেক। এবং তার পরবর্তীতে কাস্টমারকে বোঝানোর চেষ্টা করছিল যে
আমাদের প্রোডাকশন সিস্টেম আমরা চেঞ্জ করছি এবং এখানে কোনো রকম কোনো হারাম কিছু নাই। ইউনিলিভার আগেও মনে হয় হারাম কিছু ইউজ করতো না, কিন্তু আমরা হারাম কোনো কিছু ইউজ করতেছি না এই কথাটা বলার কারণে পুরো কাস্টমার বেসিসটা ইউনিলিভার থেকে শিফট করে অ্যারোমেটিকে চলে আসছিল। হয়তো আপনারা এই জিনিসটা পুরো শুনে কোথাও শুনে থাকতে পারেন, ঠিক আছে? এই যে একটা ইনোভেশন আপনি মনে করেন লিখে দিলেন, ঠিক আছে, তখন স্যার বুঝতে পারবে যে না, আপনি যে একটা ক্যারেক্টারিস্টিক্স বলছেন সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি জিনিসটাকে কানেক্ট করতে পেরেছেন, সো ইউল গেট কমপ্লিট মার্ক। আমাদের মার্ক এরকম করা হবে, ঠিক আছে, কমপ্লিট মার্ক, কোনো সমস্যা নেই। সো দ্যাট ইজ দ্য কি বলবো রিজনিং বাহাইন্ড মাই অ্যাটিটিউড। আমার স্যার আমাকে এইভাবে প্রিপেয়ার করে দিয়েছে যে আপনি যখন কথা বলবেন আপনার কথা কমপ্লিটলি অ্যালাইন হতে হবে টপিকের সাথে, টপিকের বাইরে কথা বললে আপনাকে মার্কিং করা হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছুই না, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে কথা। আজকে আর বকবক করবো না, আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম। তাহলে আমরা মোটামুটি কি বুঝতে পেরেছি সামারি এবং প্রিসাইসের পার্থক্যটা কি আমরা ধরতে পেরেছি? একটু আমাকে বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন, শুনতেছি। হেডলাইনের প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার কি বড় হাতের করা যায়? মানে এরকম বলে দেখছিলাম এটা আপনার সেখানে। ইচ্ছা। আপনি যদি বলেন যে সুমন ভাই আপনি কি এটা করেন, এটা বলা উচিত না, বাট আমি পার্সোনালি এটা করি এবং পছন্দ করি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? থ্যাংক ইউ ওকে, স্যার। ওকে। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া, বলেন। প্রেসি বা সামারিতে মানে সবসময় কি 3 ভাগের 1 ভাগ মানে করতে হবে, লিখতে এটা হবে? অনেক জায়গাতে বলে যে অ্যাটলিস্ট 1/3 হওয়া মানে উচিত, এইটা সেটা মানে হাবি কম যাবি, বেশি ঠিক আছে? হলে কোনো সমস্যা হবে? বোকার মতো প্রশ্ন করবেন না। আমার যদি এমন হয় যে আমার 1/3 একটু নয় বেশি হয়েছে, কি সমস্যা হবে? কি আপনার মতে কি সমস্যা হতে পারে বলেন তো? আপনার কি না, মনে হয় স্যার অনেকে অনেকে বলে তো যে শব্দ গণে 3 দিয়ে ভাগ করে, যা সেই জন্য হুম জিজ্ঞেস হুম করলাম। হুম কোনো হুম স্যারই হুম শব্দ গুইনা গুইনা খাতা কাটে না। আচ্ছা, সমস্যা হবে যেহেতু অনেকে বলে, আপনার প্রশ্ন অনেকে বলে, তাহলে সমস্যা হবে, ঠিক আছে? অবশ্যই আপনি প্রথমে যে পরীক্ষায় প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা পুরো প্যাসেজটা শব্দটা গুনবেন 15 মিনিট সময় নিয়ে। গুনার পরে তারপর 3 দিয়ে ভাগ দিবেন। 3 দিয়ে ভাগ দেওয়ার পর যে কটা শব্দ হবে ওই কটা শব্দ আপনি লিখবেন। মনে থাকবে পরামর্শটা? আপনাদের একটা প্রবলেম হচ্ছে কি কি জানেন, মানে আপনারা একটা কথা শুনলেন না, এটা কানে নিয়ে বয়ে থাকেন, ঠিক আছে? জিনিসটা ভাবার চিন্তাই করেন না। আমাকে যদি বলাই হয় যে আমি শব্দ গুনে আমি লিখবো, ঠিক আছে, যে সারাটা শব্দ গুনবে, তাহলে আমি কি এখন, তাহলে আপনার কি মনে হয়, দেখেন আমি শব্দ গুনি নেই, কিন্তু কিন্তু আমি আপনাকে দেখাইছি যে একদম প্রায় 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। তার মানে আমার লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আপনি যদি মনে করেন পরীক্ষা হলে প্রথমে পুরো আর্টিকেলের শব্দ গুনবেন, তারপর আবার লিখবেন, আবার শব্দ গুনতে কনফিউশনে পড়ে যাবেন যে আমি প্রিপোজিশন, কনজাংশন এগুলো কাউন্ট করবো না কাউন্ট করবো না, ঠিক আছে? তাহলে আপনার পরীক্ষা এখানে শেষ হয়ে গেছে ভাই। বুঝতে পারছেন কি বলছি আপনাকে আমি? জি ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন। আমি একটু একটু রাফ টোনে কথা বলি তো অনেকে রাগ করেন, কিন্তু আপনারা চিন্তা করেন না যে মানে কতটা ফুলিশ কনসেপ্ট নিয়ে আপনি বসে আছেন, আপনি রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন, ঠিক আছে? ওকে, এত ফুলিশ হওয়া যাবে না। ওকে, এত ফুলিশ হওয়া যাবে না। আম, একটা সলিড, যেমন আপনারা আমার একটা প্রশ্ন করতেই পারতেন যারা ফোকাস রাইটিং ক্লাস আমার কাছে করছেন। আপনাদের বারবার আমি আমি কেন বলি যে আপনাদের প্রশ্ন সুন্দর হয় না কেন, আপনি যদি খুব মন দিয়ে আমার ক্লাস অবজার্ভ করেন, ফোকাস রাইটিং ক্লাস যারা করছেন, আপনি প্রথমে আমাকে এখানে লক করতে পারতেন যে সুমন ভাই আপনি তো খুব লাফায় লাফায় আমাদের ক্লাসে পড়াইছেন যে ভাই যে কোনো সংক্ষিপ্ত অ্যাক্রোনিম দেওয়ার পূর্বে, এটা কিন্তু অ্যাব্রিভিয়েশন না, অ্যাক্রোনিম, ঠিক আছে, যে কোনো সংক্ষিপ্ত অ্যাক্রোনিম দেওয়ার পূর্বে আহ, আপনি অবশ্যই তার ফুল ফর্ম লিখে নিবেন, তারপরে হচ্ছে অ্যাক্রোনিম আপনি ইউজ করবেন। যেমন ধরেন এখানে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স লেখার পরে বিবিএস লিখে দিছে, এরপরে দেখেন এখানে এসে অ্যাকর্ডিং টু বিবিএস লিখছে, এখানে লেখে নেই, কারণ এটা বোঝাচ্ছে যে বিবিএস দিয়ে ওটাকে বোঝাচ্ছে। তাহলে আপনি কেন প্যাসেজের শুরুতেই বিবিএস লিখলেন? আপনার তো উচিত ছিল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স লেখা। আপনারা যদি এই প্রশ্নটা করতে পারতেন, ঠিক আছে, তাহলে তাহলে আমি বুঝতাম যে আপনি আমার আগের ক্লাসের সাথে আজকে ক্লাস লিঙ্ক করছেন। আমি ক্লাসে এটা বলি নাই বারবার, বলেন তো বুদ্ধি করে কেউ, দেখি মনে আছে কিনা। বলছি কি জি দাদা। বলছেন না? জি আমি স্যার। তো আমার আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমি বলছি, ঠিক আছে? তো আপনি যখন পড়বেন এই এই এইরকম ভাবে পড়বেন, একদম টু দি পয়েন্টে আমাকে নক করে আটকাতে হবে। এখন বলেন তো দেখি, যদি আপনি প্রশ্নটা আমাকে করতেন তাহলে আমি আনসারটা কি দিতাম বলেন দেখি বুদ্ধি করে এবার। হ্যালো, Summary is not necessary. বুঝি নাই। সামারাইজেশনের জন্য এটা জরুরি না।
না, অ্যান্সারটা এরকম দিতাম না। চিন্তা করেন, উত্তর পাবেন। এই চিন্তাটাই হচ্ছে কি আপনার লার্নিং। আমি যখন সামারি করতেছি, আমার তো প্যাসেজে দেওয়াই আছে যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স মানে বিবিএস, ঠিক আছে? তা আমার আবার কি দরকার, আমি তো সামারি করতেছি, তো ছোট ফর্মে লিখতে পারি। So, এটা মাইন্ড গেমের মতো আর কি, ঠিক আছে? So, আপনি আমাকে এইভাবে আটকাবেন, যখন আপনি আমাকে আটকাবেন তখনই হচ্ছে আমি আপনাকে বলবো যে ইয়েস, আপনি আমাকে লক করতে পারছেন, ঠিক আছে? ওকে, ওকে, সো উই হ্যাড লট অফ ফান। বুঝতে পারলাম তাহলে সামারি মানে মূল যে ঝামেলাটা ধরতে পারছি আমরা একদম কোর পয়েন্টে গিয়ে। হ্যালো, আমরা কি ধরতে পেরেছি, মূল জায়গাটা ধরতে পেরেছি? একটু বলেন তো প্লিজ। হ্যালো, আমরা কি ধরতে পেরেছি? অডিও অন করে বলেন। কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করেন আমাকে দয়া করে। বুঝি নাই, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। জি স্যার। কি, হ্যাঁ বলেন, কারো কোনো কনফিউশন? আচ্ছা, না থাকলে বিদায় নিন। আগামীকাল হচ্ছে গিয়ে আপনাদের সামারি প্রিসাইজ হয়ে গেল, প্যাসেজ রাইটিং প্যাসেজের ক্লাসগুলো হলো। এরপরে হচ্ছে গিয়ে আপনাদের আগামী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে কথা হবে, ফোকাস রাইটিং নিয়ে, ফোকাস রাইটিং লিখিয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে মোটামুটি আপনার ক্লাসে মানে পরীক্ষা হলে গিয়ে এগুলো সরাসরি ফেস করবেন। তবে মাথায় রাখবেন, কখনোই স্যারকে বোকা মনে করবেন না। স্যার, আপনি প্যাসেজ থেকে কখনো লাইন কপি করে দিলেন, স্যার এটা বুঝবে না, এই চিন্তাটা কখনোই কোনোভাবেই করবেন না। সবসময় মাথায় রাখবেন যে স্যার যে কোনো মুহূর্তে আপনাকে ধরে ফেলতে পারে, ঠিক আছে? দেওয়ার পর এই কাজটা কোনোভাবেই করা যাবে না, মাথায় রাখবেন সবসময়, ঠিক আছে? এবং সেন্টেন্স একই লিখবেন না, ওয়ার্ড চয়েসও চিন্তা করবেন সবসময়, পসিবল হলে একটা হালকা পাতলা ভ্যারাইটি রাখা যায় কিনা, রাখতে পারলে ভালো, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট সবাইকে, বাই বাই। আমি একটু পরে ক্লাস আজকে রাতের মধ্যে আপলোড করে দেবো, ঠিক আছে?